ইনশাআল্লাহ না। তো সিপিসির প্রথম ক্লাসে আমরা যে বিষয়গুলো পড়ছিলাম সেটা হচ্ছে যে মূলত ওভারভিউ অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। তার মানে কোড অফ সিভিল প্রসিডিউর আইনের যে ওভারভিউ আছে, সেখানে টোটাল কয়টা সেকশন আছে, টোটাল কয়টা অর্ডার আছে, সে আইনটা কবে প্রণয়ন করা হয়, কবে সেটা বলবৎ করা হয়, সেটা কি ধরনের আইন, সেটা কি সাবস্টেন্টিভ ল নাকি প্রসিডিউরাল ল, এই বিষয়গুলো আমরা পড়েছি। তো মূলত এই জায়গাগুলোতে অনেক সময় বার কাউন্সিল পরীক্ষা কোশ্চেন দিয়ে থাকে, এই জন্য প্রথম লেকচারে আমি এই বিষয়টা ক্লিয়ার করেছি। তো আজকে মূলত দুইটা পার্টে আমরা এই আলোচনা করেছি। প্রথম পার্টে আমরা মূলত যে সাজেশনের প্রথম পেজ, সেখানে 24টা সেগমেন্টের কথা আলোচনা করেছি। আজকে মূলত আমরা কথা বলবো দ্য ফার্স্ট শিডিউল। তো মূলত যে সেকশনগুলো থাকে সেই সেকশনগুলো সম্পর্কে আলোচনা করা আছে। মূল যে 151টি যে ধারা আছে সেখানে, 158টি যে ধারা আছে সেখানে আজকে আমরা অর্ডার নিয়ে কথা বলবো, যে আসলে প্রত্যেকটা ধারার সাথে মিলিয়ে মিলিয়ে আমাদের অর্ডারগুলো পড়তে হবে। তো অর্ডারগুলোতে কি আছে সেটা আমরা আজকে দেখব। প্রথম যে অর্ডারটা আছে সেখানে বলা হয়েছে, অর্ডার 1-এ বলা হচ্ছে পার্টিস টু স্যুট। তার মানে হচ্ছে একটি মামলায়, স্যুট মানে হচ্ছে মামলা, একটি মামলায় পার্টি কারা কারা হবে। তো আমরা সবাই জানি একটা সিভিল মামলার ক্ষেত্রে দুই ধরনের পার্টি থাকে। যিনি মামলা করেন তাকে আমরা বলি বাদী, ইংরেজিতে বলি প্লেইন্টিফ। যার বিরুদ্ধে আমরা মামলা করি তাকে আমরা বলি বিবাদী, ইংরেজিতে আমরা বলি ডিফেন্ডেন্ট। তো মূলত এই সেগমেন্টে আমরা যে বিষয়টা থাকবো, যদি কোনো কারণে বাদী মারা যায় বা কোনো কারণে বাদীর বিবাদী মারা যায়, সেই ক্ষেত্রে রিপ্রেজেন্ট করবে কে এই মামলাকে, অথবা কেউ যদি ভুল বাদীর নামে মামলা করে অথবা ভুল বিবাদীর নামে মামলা করে, যেটাকে আমরা বলি মিস জয়েন্ডার অ্যান্ড নন জয়েন্ডার, এই জায়গাগুলো আমরা দেখব এই সেগমেন্টে। এরপরে আমরা পড়ব ফ্রেম অফ স্যুট, যেটা অর্ডার 2-তে বলা আছে। কোনো একটা মামলা যখন আপনি করবেন, সেখানে জাজ সাহেব ওই মামলাকে বাদী এবং বিবাদীর যে বিতর্কিত যে বিষয়গুলো, বাদী যখন কোনো একটা মামলা কোনো কিছু ক্লেম করে বা দাবি বা দাবি করে, সেই ক্ষেত্রে বিবাদী কি করে, সেগুলোকে রিপ্লাই দেয়, জবাব দাখিল করে। তো যেগুলো এগ্রি করে সেগুলো নিয়ে আদালত কনসার্ন থাকে না। বাদী এবং বিবাদীর ভিতরে যে বিষয়গুলো নিয়ে ডিসপিউট থেকে যায়, সেটা নিয়ে মূলত মামলা ফ্রেম হয় বা মামলাটা গঠন হয়। এবং এই ফ্রেমকৃত যে ইস্যুসগুলো থাকে, সেই ইস্যুসগুলোর উপর ভিত্তি করেই সাধারণত জাজ সাহেব বিচার করে থাকে। অর্ডার 3-তে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে রিকগনাইজড এজেন্ট অ্যান্ড প্লিডার। মূলত এটা প্লিডার হিসেবে এই চ্যাপ্টারটা আমরা দেখি। প্লিডার বলতে কৌশলীকে বা আইনজীবীদেরকে বোঝানো হয়। কোনো একটা মামলায় বাদী তার আইনজীবী নিয়োগ করে থাকেন, বিবাদী তার আইনজীবী নিয়োগ করে থাকেন। মূলত এই অর্ডার 3-র আন্ডারে, রুল 4-এর আন্ডারে কোনো একটা বিষয়ের বা উকিল বা কৌশলী নিয়োগ হয়ে থাকে। তো বার কাউন্সিল পরীক্ষা অনেক সময় আসে যে কৌশলী নিয়োগ হয় বা উকিল নিয়োগ করা হয় কত অর্ডারের কত রুল অনুসারে, তখন সেক্ষেত্রে আমরা এই জায়গাগুলো ডিটেলস আকারে পড়ব। তারপরে আমরা যেটা দেখবো সেগমেন্টে, সেটা হচ্ছে ইনস্টিটিউশন অফ সুটস, যেটা আমরা অলরেডি সেকশন 26-এ বলেছি, যে আপনি যখন কোনো একটা বিষয়ে মামলা করতে যাবেন, মামলা রুজু করবেন বা দায়ের করবেন, যদি পরীক্ষায় আসে যে কত ধারা অনুসারে, তখন আপনারা বলবেন সেকশন 26। কিন্তু যদি বলে কত অর্ডার অনুসারে, তখন সেক্ষেত্রে আপনাকে বলতে হবে অর্ডার 4। তার মানে সেকশন 26 এবং অর্ডার 4, এই দুইটি বিষয়ে, দুইটি টপিকস আপনাদের একসাথে মিলিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। অর্ডার 5-এ আমরা মূলত শিখব সমন প্রেরণ ও সমন জারি, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইস্যুস অ্যান্ড সার্ভিস অফ সমন্স। এটার সাথে আমরা পাশাপাশি সেকশন পড়ব সেকশন 27 এবং সেকশন 31। তো এখানে মূলত আমরা পড়াশোনা করব যে কিভাবে বাদী যখন কোনো বিবাদীর বিরুদ্ধে যখন কোনো মামলা করে, সেক্ষেত্রে বিবাদীকে ওই বিষয়টা জানানোর প্রয়োজন হয়। এই সমনের মাধ্যমে বিবাদীকে ওয়াকিবহাল বা জানানো হয় যে আপনার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। তো এই সমনটা আপনি কিভাবে প্রেরণ করবেন, সমনে কার সিগনেচার থাকবে, সেটি কে রিসিভ করবে, কোনো কারণে যদি বিবাদী ঠিকানায় তাকে পাওয়া না যায় অথবা পাওয়া যায়,
সেই ক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করতে হবে, বিকল্পভাবে কোনো সমন জারি করা যাবে কিনা, সমনের পরিবর্তে কোনো পত্র প্রেরণ করা যাবে কিনা, এই জায়গাগুলো আমরা ডিটেইলস এখানে পড়ব। এরপরে আমরা দেখি প্লিডিংস। মনে রাখবেন অর্ডার 6-এ এই প্লিডিংস সম্পর্কে বলা হয়েছে এবং এই প্লিডিংসটা খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো পরীক্ষার জন্য, বার কাউন্সিল, জুডিশিয়ারি পরীক্ষার জন্য। কারণ এই প্লিডিংসের মানে হচ্ছে সাধারণত বলা হচ্ছে প্লেইন্ট অর রিটেন স্টেটমেন্ট, এই দুইটি বিষয়কে একসাথে প্লিডিংস বলা হয়। তার মানে এই অর্ডার 6-এর যে রুলসগুলো আছে, এই রুলসগুলো যেমন প্লেইন্ট মানে অর্ডার 7-এ যে প্লেইন্ট সম্পর্কে আলোচনা করা আছে সেটার জন্য যেমন প্রযোজ্য, ঠিক তদ্রূপ অর্ডার 8-এ যে রিটেন স্টেটমেন্ট বা লিখিত জবাবের বিষয়ে আলোকপাত করা আছে সেই অর্ডারের জন্য প্রযোজ্য। তার মানে যেমন ধরেন আপনি সায়েন্স পড়লে যেমন আর্টসেও যেতে পারবেন, কমার্সেও যেতে পারবেন। তার মানে সায়েন্স, আবার যিনি আর্টসের ছাত্র তিনি কিন্তু আবার ইচ্ছা করলে কমার্সে বা সায়েন্সে যেতে পারবেন না। তো ঠিক তদ্রূপ আপনার অর্ডার 6টা এমন একটা অর্ডার যে অর্ডারটা আপনি প্লেইন্ট অর্ডার 7-এও কাজে লাগাইতে পারবেন, পাশাপাশি অর্ডার 8-এও কাজে লাগাতে পারবেন। তো সেখানে কি পড়বো আমরা, মূলত কোনো একটা বিষয়ে যখন প্লিডিংস সাইন করা হয়, তার মানে বাদী যে প্লেইন সাইন করেন, বিবাদী যে রিটেন স্টেটমেন্ট সাইন করেন, সেটা কি আসলে স্বাক্ষরিত হওয়ার প্রয়োজন আছে কিনা, এবং আর্জি জবাব যখন আপনি দিবেন, কোনো একটা মামলার জবাব যখন দিবেন সেখানে সত্য পাঠের প্রয়োজন আছে কিনা, আর্জি বা জবাবে কোনো কিছু যদি কর্তনের প্রয়োজন হয় বা কেটে ফেলা বা ধরেন বাদ দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সেটা করতে পারবেন কিনা, অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং আর্জি যদি কোনো সংশোধন করার প্রয়োজন হয় সেটি সংশোধন করতে পারবেন কিনা, নির্দিষ্ট সময় সংশোধন করতে যদি ব্যর্থ হন সেক্ষেত্রে আসলে প্রতিকার কি হবে। এই জায়গাগুলো মূলত আমরা এই অর্ডার 6-এ পড়াশোনা করব। অর্ডার 7-এ যে বিষয়টা আমরা পড়বো সেটা হচ্ছে প্লেইন্ট। প্রথমেই বলেছি যখন বাদী কোনো একটা বিষয়ে মামলা করেন আর্জি দাখিলের মাধ্যমে, সেই আর্জিটা আপনি আসলে কিভাবে লিখবেন এবং সেই আর্জিতে আসলে কোন কোন পার্টিকুলার বিষয়গুলো থাকবে। একটা আর্জির মধ্যে যেমন কোর্টের নাম থাকবে, মামলার নাম্বার থাকবে, পাশাপাশি বাদীর নাম, ঠিকানা, অ্যাড্রেস, পাশাপাশি এনআইডি কার্ড, মোবাইল নাম্বার, এই সকল পার্টিকুলার্সগুলো থাকবে এবং আপনি যে ক্লেম বা যা দাবিগুলো করছেন সেগুলো সুস্পষ্ট আকারে আর্জিতে উল্লেখ থাকতে হবে। কোনো কারণে আপনার আর্জি যদি প্রত্যাখ্যিত হয়, ফেরত দেয় অথবা খারিজ করে দেয়, অর্ডার 7-এর রুল 10 এবং রুল 11 খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এটা খুব ভালো করে পড়তে হবে। বার কাউন্সিল পাশাপাশি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের পরীক্ষার জন্য এই অর্ডার 7-এর রুল 10 এবং রুল 11 খুবই গুরুত্বপূর্ণ। তো সেখানে মূলত আলোচনা করা আছে কিভাবে একটা আর্জি যদি ফেরত দিয়ে দেয়, আদালত যদি আপনার আর্জিটা করছেন, মামলা করতে গেছেন কিন্তু ফেরত দিয়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, অথবা আর্জিটা প্রত্যাখ্যান বা খারিজ করে দিছে, একেবারে ক্যান্সেল করে দিছে, সেই ক্ষেত্রে আপনি কি প্রতিকার পাবেন, এই বিষয়গুলো আমরা অর্ডার 7-এ পড়ব। এছাড়াও মানি সুটের বিষয় আছে, যে অর্থের মোকদ্দমায় যদি করতে চান কারো বিরুদ্ধে, কেউ যদি অর্থ আদায়ের মোকদ্দমা করে সেই ক্ষেত্রে প্রতিকারটা আপনি কিভাবে চাইবেন, সেটা কি এক্সাক্ট অ্যামাউন্ট বসাইতে হবে না অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট বসাইতে হবে, এই জায়গাগুলো আমরা দেখব। পরবর্তী অর্ডার হচ্ছে অর্ডার 8। অর্ডার 8-এ মূলত আলোচনা করা আছে রিটেন স্টেটমেন্ট অ্যান্ড সেট অফ। মনে রাখবেন লিখিত জবাব হচ্ছে রিটেন স্টেটমেন্টের বাংলা, পাশাপাশি সেট অফের বাংলা হচ্ছে পাল্টা দাবি। তো আপনি জানেন বাদী যখন কোনো একটা বিষয়ে প্লেইন্ট দাখিলের মাধ্যমে আদালতে মামলা করে, বিবাদীর কাজ হচ্ছে সেটার জবাব দাখিল করা। সে কোনো কোনো বিষয়ে একমত পোষণ করে, কোনো কোনো বিষয়ে দ্বিমত পোষণ করে। তো যখন কোনো বাদী যখন কোনো 10টা পয়েন্টে ক্লেম করলো, এর মধ্যে 3টা পয়েন্টে বিবাদী একমত যে হ্যাঁ তুমি যে দাবিটা করছো সেটা ঠিক আছে, কিন্তু বাকি যে 7টা দাবি আছে সেটা রং, সঠিক দাবিটা হচ্ছে এই। এভাবে আমরা সাধারণত যখন লিখিত জবাব লিখি কোনো একটা মামলায়, সেই ক্ষেত্রে আমরা বিবাদী সাধারণত বাদীর যে ক্লেমগুলো করা ধরে ধরে আমরা আলোচনা করি যে বাদী এই কথাটা সত্য বলছে বা এই কথার প্রকৃত অর্থ হচ্ছে এইটা, প্রকৃত ঘটনা হচ্ছে এইটা, সেভাবে আমরা ধরে ধরে কিন্তু জবাবের মধ্যে দিয়ে দিই। তার মানে রিটেন স্টেটমেন্টের কতদিনের মধ্যে আপনি সাবমিট করবেন, আপনার বিরুদ্ধে যখন মামলা করা হলো বিবাদীর জবাব দাখিল করবে কতদিনের মধ্যে, পরীক্ষা আসে। আপনি যখন কোনো কিছু অস্বীকার করবেন বা ডিনাই করবেন সেটা কি সুস্পষ্টভাবে করবেন নাকি করবেনই না, কোনো কারণে আপনি ডিনাই করলেনই না, সেক্ষেত্রে কনসিকুয়েন্স বা ফলাফল কি দাঁড়াবে।
নতুন কোনো আত্মপক্ষ সমর্থনের জন্য রিটেন স্টেটমেন্টে আপনি আপনার কোনো বক্তব্য নতুন করে ওখানে উপস্থাপন করতে পারবেন কিনা, এই জায়গাগুলো আমরা মূলত রিটেন স্টেটমেন্টে শিখব। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে অর্ডার 9, সেখানে বলা হচ্ছে হেডলাইনে অ্যাপিয়ারেন্স অফ পার্টিজ অ্যান্ড কনসিকুয়েন্স অফ নন অ্যাপিয়ারেন্স। বাংলা হচ্ছে পক্ষগণের হাজিরা এবং গড় হাজিরা বলি আমরা আদালতে। অনেক সময় দেখি আসামি গড় হাজির মানে সবাই উপস্থিত, গড় হাজির মানে হচ্ছে আসামি উপস্থিত, বা কোনো কারণে এটাকে অনুপস্থিত যদি হয়, নন অ্যাপিয়ারেন্স যদি হয়, পার্টিরা পক্ষগণের যখন আদালতে হাজির হয় এবং অথবা অনুপস্থিত হয়। গড় হাজির বলতে সরি আমি যেটা বলছি সেটা হচ্ছে অনুপস্থিত হবে, গড় হাজির হচ্ছে অনুপস্থিত। তার মানে হচ্ছে কোনো কারণে যদি বাদী ওই মামলায় উপস্থিত না হয় সেক্ষেত্রে মামলার পরিণতি কোন দিকে যাবে, অথবা আপনি বিবাদী যদি আদালতে সুনির্দিষ্ট যে ডেট দেওয়া আছে সেই ডেটে যদি উপস্থিত না হয় সেক্ষেত্রে মামলার পরিণতি কি হবে, এটাই মূলত আমরা অর্ডার 9-এ শিখব। তার পরবর্তী যে পয়েন্টটা সেটা হচ্ছে অর্ডার 11, যেটাকে আমরা বলি ডিসকভারি। ডিসকভারি বিষয়ে আমি গত লেকচারেও বলেছি, এটার সাথে সাথে আমরা সেকশন 30 পড়ব, পাশাপাশি অর্ডার 11 পড়ব। তো এখানে মূলত নতুন কোনো বিষয়ে যদি উদ্ভব হয় বা নতুন কোনো বিষয় যদি আদালতের কাছে কেউ জানতে চায় সেক্ষেত্রে আপনি প্রশ্নমালা আকারে আদালতে দাখিল করতে হবে। তার মানে আদালত কোনো একটা বিষয়ে আপনি জানার ইচ্ছা হলে বা আপনার কাছে প্রশ্নমালার মাধ্যমে বা প্রশ্নের মাধ্যমে আদালতে সেটি দিবে, আদালত ওই বিষয়ে 14 দিনের মধ্যে আপনাকে সিদ্ধান্ত দিবে এবং সাথে সাথে এটা অ্যাফিডেভিট আকারে দিতে হয় যে আমি এই বিষয়ে জানতে চাই, কারণ বিবাদী তো আপনাকে সরাসরি এই বিষয়গুলো দিবে না। তো এই জন্য মূলত এই বিষয়টা আমরা পড়ব অর্ডার 11-এ। এর পরবর্তীতে আমরা দেখব অর্ডার 12। অর্ডার 12-এ আমরা মূলত দেখব অ্যাডমিশন বা স্বীকারোক্তি। আপনারা জানেন কোন একটা বিষয়ে কেউ যদি স্বীকার করে সেটা লিখিতভাবে হতে পারে, আপনি যদি নোটিশ প্রেরণ করেন নোটিশের জবাবে সে যদি কোনো একটা বিষয়ে স্বীকৃতি দেয় সেটাই হচ্ছে স্বীকারোক্তি। আর্জির মধ্যেও সাধারণত 3 ভাবে আদালতে স্বীকারোক্তি দেওয়া হয়, সেটা আমরা ডিটেইলস আকারে পড়ব। প্লিডিংস, নোটিশ, এগ্রিমেন্ট। তার মানে কোনো নোটিশের মাধ্যমে আপনি যদি সেটা স্বীকার করেন সেটা ওয়ান কাইন্ড অফ অ্যাডমিশনস। আচ্ছা, দ্য ফার্স্ট শিডিউলটা আপনি স্ক্রিনে রাখবেন, হ্যাঁ, ফার্স্ট শিডিউলটা সামনে রাখেন। তারপরে হচ্ছে দেখেন অর্ডার 14। অর্ডার 14-এ আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইস্যুস, সেটেলমেন্ট অফ ইস্যুস যেটাকে আমরা বলি, অ্যান্ড ডিটারমিনেশন অফ সুট অন ইস্যুস অফ ল অন ইস্যুস। কোন একটা মামলার বিচার্য বিষয় গঠন, এই বিষয়টা আমরা এখানে বলবো। মূলত বিচার্য বিষয় আমরা সকলেই জানি দুই প্রকার, একটা হচ্ছে ইস্যুস অফ ফ্যাক্ট এবং ইস্যুস অফ ল। তার মানে হচ্ছে কোন একটা বিষয়ে যখন বিচার করা হয় তখন সাধারণত এই দুইটা জিনিসকে ফোকাসিং করে দেখা হয়, এই জায়গাটা আমরা এখানে শিখবো। তারপরে হচ্ছে দেখেন 17, খুবই ইম্পর্টেন্ট, অ্যাডজর্নমেন্ট। আমরা সবাই জানি অ্যাডজর্নমেন্টের বাংলা হচ্ছে মুলতবি করা। আদালত যদি চান সেই ক্ষেত্রে আদালত সকল পক্ষদের আবেদন ক্রমে নির্দিষ্ট সময়ে কোর্ট মুলতবি বা বন্ধ রাখতে পারে বা শুনানি বন্ধ রাখতে পারে। সেটা কতদিন আপনারা জানেন 2025-এ এটা অ্যাডজর্নমেন্ট বিষয়ে অ্যামেন্ডমেন্ট হয়েছে। তো এই মুলতবি কে কতবার আসলে পাবে এই জায়গাটা আমরা এখানে ক্লিয়ার করব। তারপরে যে বিষয়টা আমরা পড়বো অর্ডার 18। অর্ডার 18-এ যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে জাজমেন্ট অ্যান্ড ডিক্রি, যেটা আমরা অলরেডি সেকশন 39-এ পড়েছি। এছাড়াও এটার সাথে রিলেভেন্ট যে সেকশনগুলো সেটা হচ্ছে 99, 152, 153। এছাড়াও আপনারা জানেন জাজমেন্ট সম্পর্কে আমরা ডেফিনেশন পড়েছি সেকশন 2 সাবসেকশন 9। তো মূলত কতদিনের মধ্যে জাজমেন্ট দিতে হয় বা কোনো একটা জাজমেন্ট যখন ঘোষিত হয় সেটা আদালত কি তৎক্ষণাৎ জাজমেন্টটা দিবে নাকি পরবর্তী দিনও ইচ্ছে করলে ধার্য রাখতে পারে, এবং এই জাজমেন্টটা সাধারণত কিভাবে দেওয়া হয় এই জায়গাগুলো আমরা এখানে পড়াশোনা করব। অর্ডার 21-এ যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে এক্সিকিউশন অফ ডিক্রি অ্যান্ড অর্ডার্স। তো এক্সিকিউশন অফ ডিক্রি অ্যান্ড অর্ডার্স এই বিষয়ে আমরা মূলত পড়বো, সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা সিভিল কেস করবেন সেক্ষেত্রে যখন মামলার ডিক্রি হয়ে যাবে, ফাইনাল কনক্লুসিভ ডিসিশন বা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, সেই ক্ষেত্রে
আপনি ওই ডিক্রিটাকে কার্যকর করার জন্য যে আদালত ডিক্রিটা প্রদান করছে সেই আদালতে একটা অ্যাপ্লিকেশন ফাইল করতে পারবেন। সেটাকে আমরা বলি তার ডিক্রি কার্যকর করা। তার মানে হচ্ছে আপনাকে সাপোজ ধরেন কোনো একটা বিষয় বললো যে জমিটা আপনার, আর রায় বলে দিল, কিন্তু আলটিমেটলি সেই দায়ের দখল কিন্তু আপনি পান নাই। তখন সেক্ষেত্রে পুলিশ, কোর্ট পুলিশের সহযোগিতায় আপনার ওই জমিটা উদ্ধার করে দিবে। সেই জন্য আপনাকে রায় প্রদানকৃত আদালতে একটি অ্যাপ্লিকেশন করতে হবে। সেই পদ্ধতিটা কিভাবে করতে হয়, জারির জন্য যে আবেদনটা করতে হয়, সেই প্রক্রিয়াগুলো আমরা এই অর্ডারে শিখব। এরপর দেখেন অর্ডার 22, সেখানে আমরা পড়বো ডেথ, ম্যারেজ অ্যান্ড ইনসলভেন্সি অফ পার্টিস। কোনো পার্টি যদি হঠাৎ করে মারা যায় তখন কি হবে? মামলা কি চলে যাবে? মামলা কি নষ্ট হয়ে গেল? মামলা কি শেষ হয়ে যাবে? না, তখন তার ওয়ারিশটা প্রতিনিধিত্ব করবে। তার মানে হচ্ছে মামলার যে উত্তরাধিকারী অথবা ওই জমির যে উত্তরাধিকারী যারা হবেন তারা মূলত ওই মামলায় পক্ষভুক্ত হবে। অথবা কেউ যদি ইনসলভেন্ট, দেউলিয়া হয়ে যায়, অথবা কারো যদি অন্যত্র বিয়ে হয়ে যায়, ম্যারেজের যে বিষয়গুলো থাকে, তখন মামলা কি পজিশনে থাকবে, এই জায়গাগুলো আমরা এখানে শিখবো। তারপরে খেয়াল করে দেখেন অর্ডার 23, উইথড্রয়াল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অফ সুট, মামলা প্রত্যাহার ও মীমাংসা। তার মানে মামলা চলাকালীন সময় উভয় পক্ষের বোধোদয় হলো যে মামলা করে তো অনেক খরচ হয়ে গেল, এখন মামলাটা আসলে প্রত্যাহার করা প্রয়োজন বা আমরা নিজেরা নিজেরা মিউচুয়াল করে ফেলবো। তখন আপনাকে এই অর্ডারটা ফলো করে আপনাকে এটাকে মীমাংসা করতে হবে, যেটাকে আমরা সাধারণত এডিআর বলে থাকি। আপনারা সেকশন 89A তে আমি আলোচনা করেছি যে কিভাবে একটা মধ্যস্থতা করা হয়। এই মধ্যস্থতার পদ্ধতিগুলো আমরা এই সেকশন এবং এই অর্ডারের মাধ্যমে শিখব। তারপরে দেখেন অর্ডার 26, খুবই ইম্পর্টেন্ট, কমিশনস, যেটা আমরা সেকশন 75 এ অলরেডি আলোচনা করেছি। যে একজন কমিশন, যখন কোন একটা বিষয়ে কমিশন চাওয়া হয়, কেন চাওয়া হয়? কোনো হিসাবের বিষয়ে গন্ডগোল যদি হয় তখন আদালত কর্তৃক একজন নির্দিষ্ট ব্যক্তি স্থানীয়ভাবে ওই জায়গাগুলো দেখতে যায়, কমিশন প্রেরণ করে কোর্ট। এই কমিশনটা ইস্যু করে সাধারণত কে? কোর্ট। সেটা যে সাপোজ ধরেন লোকাল ইনভেস্টিগেশন আমরা বলতে পারি। সাপোজ ধরেন লোকালি আপনার জমিটার দাম কেমন, আদালত তদন্ত করে লোকালি ইনভেস্টিগেশন করে সেটা দাম নির্ণয় করতে পারে। অথবা দেখা গেল যে কোনো একটা বিষয়ে ব্যাখ্যা করার প্রয়োজন, সেক্ষেত্রেও আদালত কমিশন প্রেরণ করতে পারে। কোনো একটা বিষয়ের মার্কেট ভ্যালু কত, জমিটার ভ্যালু কত, ওই জমিটার অ্যামাউন্ট কত, অথবা সেখানে যিনি অবৈধভাবে দখল করছেন তিনি অন্তর্বর্তীকালীন যে মুনাফা, মেইন প্রফিট, যেটা আমি অলরেডি আপনাদের সেকশন 2 তে পড়াইছি, অথবা কি পরিমাণ ক্ষতি হলো, মেইন প্রফিট কিভাবে কতটুকু পেলো, বা কি পরিমাণ সে ড্যামেজ করলো, বা কোনো যদি হিসাব নিকাশ হয় সেখানে অ্যানুয়াল নিট প্রফিট কেমন হলো, এই জায়গাগুলো আদালত কোনো একজন ব্যক্তিকে অ্যাসাইন করতে পারে কমিশনের মাধ্যমে। অ্যাসাইন করে সেগুলো জানতে চাইতে পারে। এই মেকানিজমটা আমরা অর্ডার 26-এ পড়ব। তার পরিবর্তে অর্ডার হচ্ছে অর্ডার 27, সেখানে বলছে সোর্স অ্যাগেইনস্ট দ্য গভর্নমেন্ট। আপনি ইচ্ছে করলে গভর্নমেন্টের অ্যাগেইনস্টও মামলা করতে পারবেন। সেক্ষেত্রে আমরা অলরেডি সেকশন 79 এবং 82-তে অলরেডি আলোচনা করছি। অর্ডার 27টাও এটার সাথে সাথে পড়তে হবে আমাদের। এই অর্ডার 27-এ আপনার যদি সরকারের বিরুদ্ধে মামলা করতে হয় সেক্ষেত্রে কি ধরনের পদ্ধতি অবলম্বন করবেন সেই জায়গাগুলো আমরা এখানে শিখব। তারপরে খেয়াল করে দেখেন সোর্স অ্যাগেইনস্ট দ্য মাইনর অর আনসাউন্ড মাইন্ড। আপনি যদি কোনো মাইনর, যে প্রাপ্তবয়স্ক হয় নাই, এখনো চাইল্ড, দেখা গেছে কোনো একজন ব্যক্তির বাবার কাছে আপনি টাকা পান কিন্তু হঠাৎ করে উনি মারা গেলেন, কিন্তু তার দুইটা শিশু সন্তান আছে, একজন বয়স 5 বছর, একজন বয়স 10 বছর, তার বিরুদ্ধে আপনি কিভাবে মামলা করবেন? তার মানে আপনি কোনো একটা বিষয়ে নাবালকের বিরুদ্ধে যদি মামলা করতে চান, নাবালকের অ্যাগেইনস্টে, সেই মেকানিজমটা কি হবে, এই জায়গাটা আমরা এখানে পড়ব। তখন একটা জিনিস মনে রাখবেন, নেক্সট ফ্রেন্ড বলি আমরা, যে আসন্ন বন্ধু, নাবালকের যে মূলত রিপ্রেজেন্ট থাকবে, নাবালককে যে রিপ্রেজেন্ট করবে, তার মা হতে পারে, বাবা হতে পারে, সরি তার চাচা হতে পারে, অথবা দাদা হতে পারে, সেটা আদালত ডিফাইন করে দিবে, সেই মোতাবেক তিনি মামলা পরিচালনা করবেন। তারপরে দেখেন আমরা পড়বো অর্ডার 33, সেখানে বলা হচ্ছে সোর্স বাই পিউপার্স, নিঃস্ব ব্যক্তি কর্তৃক মামলা। আপনি যদি টাকা পয়সা একেবারেই না থাকে, সেক্ষেত্রে আপনি যদি নিঃস্ব থাকেন, আপনার 5,000 টাকার সম্পত্তিও নাই আপনার কাছে, 5,000 টাকা দামের জিনিসপত্র আপনার কাছে নাই,
সেক্ষেত্রে আপনাকে নিঃস্ব হিসেবে ধরা হবে। আপনি যদি মামলা করতে চান সাধারণত কি পদ্ধতিতে মামলা করতে পারবেন এই জায়গাটা আমরা এখানে শিখবো। তারপরে খেয়াল করে দেখেন অর্ডার 35, সেখানে বলছে ইন্টারপ্রিটার স্যুট। ইন্টারপ্রিটার স্যুট মানে আমরা জানি অলরেডি আমরা সেকশন 88-এ বা 88 নম্বর সেকশনে আমরা পড়ছি, এটা একটা বিশেষ মামলা। কোন একজন ব্যক্তি তার নিজের জন্য এই মামলা করে না, এটা স্বার্থবিহীন এই মামলাটা করা হয়। প্রকৃত যিনি মালিক তাকে তার জমিটা বুঝাই দেওয়ার জন্য, অথবা প্রকৃত যে ক্ষতিপূরণ পাওয়ার প্রাপ্য তাকে প্রাপ্যটা বুঝাই দেওয়ার জন্য এই মামলাটা সাধারণত করা হয়ে থাকে। এরপরে আমরা যে বিষয়টা পড়বো অ্যারেস্ট বিফোর জাজমেন্ট, অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। মামলা হওয়ার আগে, জাজমেন্ট হওয়ার আগে ইচ্ছে করলে কোনো পার্টিকে অ্যারেস্ট করা যাবে সে যদি কোর্টের কোনো একটা অর্ডার ভায়োলেট করে। অথচ এছাড়াও আরো করা যাবে অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, জাজমেন্টের আগে তার সম্পত্তিও ক্রোক করা যাবে। তাকে যদি আদালত সঠিকভাবে কোনো কিছু করার নির্দেশ দেওয়া সত্ত্বেও সে যদি এই কাজগুলো না করে থাকে, সেটাকে বলা হচ্ছে অ্যাটাচমেন্ট, হচ্ছে ক্রোক করা। অ্যাটাচমেন্টের বাংলা হচ্ছে ক্রোক করা, আর অ্যারেস্ট মানে হচ্ছে তাকে আটক করা। তার মানে জাজমেন্ট হওয়ার পূর্বে তাকে আটকও করা যাবে, পাশাপাশি তার সম্পত্তিও ক্রোক করে নিয়ে যাওয়া যাবে। এটা এই বিষয়ে ডিটেলস আমরা পড়বো অর্ডার 38-এ। এরপর হচ্ছে অর্ডার 39, সেখানে বলা হচ্ছে টেম্পোরারি ইনজাংশন, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। 38, 39 খুব ইম্পর্টেন্ট। টেম্পোরারি ইনজাংশন হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা। সাধারণত আমরা আদালতে এই অর্ডারের ইতে অস্থায়ী নিষেধাজ্ঞা চাই। কোনো একটা বিষয় কেউ বাড়ি করে ফেলতেছে, অথবা কেউ আপনার সম্পত্তি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার পরিকল্পনা করতেছে, এই জাতীয় কোনো বিষয় যদি হয় সেক্ষেত্রে আমরা টেম্পোরারি ইনজাংশন সাধারণত জারি করে থাকি। এই টেম্পোরারি ইনজাংশনের বিষয়ে ডিটেলস আমরা পড়বো যে কখন টেম্পোরারি ইনজাংশন জারি করা যায়, কখন স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা যায়। এই ক্ষেত্রে আমরা এই অর্ডারটাকে ফলো করব। এছাড়াও আপনাদেরকে আরেকটু নলেজ দিয়ে রাখি, সেটা হচ্ছে এই ইনজাংশনের বিষয়ে আমাদের স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, 1877 সালে যে আইন আছে সেই আইনেও কিন্তু এই ইনজাংশনের সম্পর্কে আলোচনা করা আছে। তার মানে হচ্ছে মনে রাখবেন এই ইনজাংশনটা পড়ার সময় আমাদেরকে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের বিষয়বস্তুগুলো মাথায় রাখতে হবে, পাশাপাশি সিপিসির এই অর্ডারটাও মাথায় রেখে পড়তে হবে। এরপর অর্ডার 40-তে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে রিসিভার্স। উনি একজন বিশেষ ব্যক্তি, তিনি সাধারণত কোনো একটা বিষয়ে আদালত কর্তৃক মনোনীত হন এবং সে ব্যক্তি ওই কাজটা তিনি করেন। এই রিসিভারের কাজ হচ্ছে, সাপোজ ধরেন কোনো একটা বিষয়ে মামলা চলমান, ওই জমিতে অনেক ফসল হচ্ছে, রিসিভার নিয়োগের মাধ্যমে তিনি এই ফসলগুলো যদি পচনশীল হয় এগুলো বেচা বিক্রি করে সরকারি কোষাগারে সেই বিকৃত ফসলের যে অর্থগুলো থাকবে, ফসলের বিকৃত অর্থগুলো তিনি আদালতে কোষাগারে জমা দিবেন। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে অর্ডার 41, সেখানে বলা হচ্ছে অ্যাপিল ফ্রম অরিজিনাল ডিক্রি। আপনারা জানেন কোন একটা ডিক্রির বিরুদ্ধে অ্যাপিল করা যায়। তো এটা আমরা অলরেডি সেকশন 96 থেকে সেকশন 99-এ বলেছি যে এই সেকশনটার পাশাপাশি আপনাদেরকে অর্ডার 41টাও পড়তে হবে। এই দুইটা মিলিয়ে আপনাকে পড়তে হবে যে কোন কোন ক্ষেত্রে ডিক্রির বিরুদ্ধে অ্যাপিল করা যায়। সিম্পল আমি একটা কথা বলে দিই, সকল ডিক্রির বিরুদ্ধে আপনি অ্যাপিল করতে পারবেন। 5 কোটি টাকার নিচে যদি হয় ডিক্রিটার মামলাটার ভ্যালু, সেক্ষেত্রে অ্যাপিল করতে হবে জাজ কোর্টে 30 দিনের মধ্যে, ডিস্ট্রিক্ট জাজ বরাবর আপনাকে অ্যাপিলটা করতে হবে। কিন্তু সম্পত্তির ভ্যালু যদি 5 কোটি টাকার উপরে হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাপিল করতে হবে, মনে রাখবেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন। এটা হচ্ছে বেসিক জিনিস, এটা মাথায় রাখবেন। তারপরে দেখি আমরা অর্ডার 43, সেখানে বলা হচ্ছে অ্যাপিল ফ্রম অর্ডার। আমি প্রথমেই আলোচনা করছি যে এই অর্ডার কিন্তু আপনি যে ফার্স্ট শিটের যে অর্ডারগুলো পড়াচ্ছি এই অর্ডার কিন্তু সেই অর্ডার না, কিন্তু এই অর্ডার মানে হচ্ছে আদেশ। তার মানে মামলা চলাকালীন সময়ে আদালত বিভিন্ন ধরনের নির্দেশ দিয়ে থাকে, যেমন আপনাকে বললো এই ডকুমেন্টটা আপনি আগামীকালকে নিয়ে আসবেন, অথবা অমুক নেক্সট যে ডেট থাকবে মামলার সেখানে আপনি ডকুমেন্টটা হাজির করবেন। এটাও কিন্তু একটা আদেশ। তো মনে রাখবেন সকল আদেশের বিপরীতে আপনি অ্যাপিল করতে পারবেন না। শুধুমাত্র এই যে অর্ডার 43-তে যে তালিকাটা দেওয়া আছে সেখানে 25টা একটা তালিকা দেওয়া আছে যে এই নির্দেশের বিপরীতেই আপনি শুধু অ্যাপিল ফাইল করতে পারবেন। এটা সারা জীবন খেয়াল রাখতে হবে যে প্রত্যেক অর্ডারের বিপরীতে বা আদেশ বা নির্দেশের বিপরীতে আপনি অ্যাপিল করতে পারবেন না। শুধুমাত্র এই অর্ডার 43-র আন্ডারে যে 25টা আদেশ আছে সেই আদেশগুলোর বিপরীতেই আপনি শুধুমাত্র অ্যাপিল ফাইল করতে পারবেন। পাশাপাশি আমরা সেকশন 104 থেকে 106ও পড়ব। তারপরে দেখেন অর্ডার 44 আমরা পড়ব পিউপার অ্যাপিল। তার মানে হচ্ছে কোনো একজন নিঃস্ব ব্যক্তি, কোনো ব্যক্তি যদি নিঃস্ব হয় সেক্ষেত্রে
সে কি অ্যাপিল করতে পারবে? হ্যাঁ, সেও কিন্তু অ্যাপিল করতে পারবে। এই জায়গাটা আমরা এখানে পড়বো যে নিঃস্ব ব্যক্তির যে অ্যাপিল সেটাকে আমরা বলি পিউ করা অ্যাপিল। এছাড়াও অর্ডার 33 তে আমরা অলরেডি বলছি এই বিষয়ে, মনে রাখবেন এটার সাথে অর্ডার 33, অর্ডার 33 প্লাস অর্ডার 44 এই দুটো একসাথে মিলিয়ে পড়তে হবে। তারপরে অর্ডার 46, সেখানে বলা হচ্ছে রেফারেন্স। অলরেডি আমি বলছি গত ক্লাসে যে সেকশন 113, 113 নম্বর সেকশনে এটা সম্পর্কে আলোচনা করা আছে। কোনো একজন জাজ সাহেব যখন কোনো একটা বিষয়ে কনফিউজ থাকবেন, উনি সিদ্ধান্ত নিতে অপারগতা প্রকাশ করবেন অথবা কনফিউজ থাকবেন, উনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন, তখন তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে কোনো একজন জাস্টিসের কাছে ওই একটা অভিমত বা বক্তব্য চাইবেন। এটাকে আমরা বলি রেফারেন্স। এই রেফারেন্সের মাধ্যমে উচ্চ আদালতে কোনো জাস্টিস বিচারপতি সাহেবের কাছে নিম্ন আদালতের কোনো একজন বিচারক মতামত চাইতে পারে যে এই মামলার বিষয়ে আসলে আমি কি সিদ্ধান্ত গ্রহণ করব। এটাকে আমরা বলি রেফারেন্স। লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে অর্ডার 47। এই অর্ডার 47 আমরা আলোচনা করব রিভিউ। রিভিউর বিষয়ে আমি অলরেডি বলছি সেকশন 114, 114 নম্বর ধারায় সিপিসির রিভিউ সম্পর্কে বলা আছে। মনে রাখবেন রিভিউর বিষয়ে একটাই কনসেপ্ট বেশি আসে যে কোনো একটা মামলা রিভিউ করা হয় কোথায়, যে রিভিউ করা হয় যে আদালত অলরেডি রায় প্রদান করছেন সেই আদালতেই মূলত রিভিউ প্রদান করা হয়ে থাকে। এছাড়াও আর একটা কোশ্চেন আসে এরকম যে কোনো কারণে যদি রিভিউ আবেদন গ্রহণ হয় অথবা রিভিউ আবেদন যদি প্রত্যাখ্যান হয় সেক্ষেত্রে আপনি কি করবেন। এই জায়গাগুলো আমরা যখন ডিটেলসে পড়বো এই জায়গাগুলো আমরা দেখব। তো মূলত আমি ওভারঅল কনসেপ্ট দিছি আপনাদেরকে এই দুইটা ক্লাসে। একটা পাতা সাজেশন দেখেন, এপিট এবং ওইপিট, এটা আপনারা সবসময় সাথে রাখবেন। প্রথম পাতা এবং এপিট ওপিট করে প্রিন্ট দিবেন। একটা পাতা শুধু আপনাদের যদি মাথায় রাখতে পারেন আপনাদের 50% পড়া শেষ। আর 50% পড়া হচ্ছে ইনফরমেশনস, যেটা আমি ডিটেলস আপনাদের লেকচার ওয়াইজ পড়াবো। এই লেকচার ওয়াইজে আপনাদেরকে ডিটেলস ইনফরমেশন পড়াবো, কিন্তু বেসিক জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। পরীক্ষায় যেমন আসতে পারে যে সিপিসি কতটি ধারা আছে, কতটি অর্ডার আছে, এটি কি ধরনের, কি নেচারের, কি প্রকৃতির আইন, সিপিসির কোথায় কস্ট সম্বন্ধে আলোচনা করা আছে, কোথায় ইন্টারেস্ট সম্বন্ধে আলোচনা করা আছে, কোথায় জাজমেন্ট সম্বন্ধে আলোচনা করা আছে, কোথায় এডিআর সম্পর্কে আলোচনা করা আছে, কোথায় অ্যাপিল ফ্রম অর্ডারের বিষয়ে কোথায় বলা আছে। আপনাদের প্রথম যে করণীয় কাজ সেটা হচ্ছে এই জিনিসটাকে মাথায় নেওয়া যে কোন বিষয়টা কত নাম্বার ধারায় আলোচনা করা আছে, এটা আপনি মাথায় নেবেন। তো আশা করি একটা পাতা আমাদেরকে পড়া হলো। তো আজকে এই পর্যন্তই, এই জায়গাটা আমরা পড়ব। পরবর্তী ক্লাসে আমরা লেকচার 1টা শুরু করব। লেকচার 1টা পরবর্তী ক্লাসে আমরা ডিটেলস আকারে পড়বো যে কোন জায়গাগুলো স্পেসিফিক আমাদের পড়তে হবে। ওকে, অডিও করতে পারেন, পজ করতে পারেন।